সীমা দেবী এবং বিজয়বাবুর ৩ ছেলে নিখিল, সুরেশ এবং অমল ও এক মেয়ে সুপর্ণা। রাত ৯টা বাজে। আশেপাশে সব বাড়ি চুপচাপ নিস্তব্ধ, কিন্তু সীমা দেবীর বাড়ি থেকে হইচই আর হট্টগোলের শব্দ ভেসে আসছে। ছেলে এবং বৌমাদের মধ্যে একটা বিষয় নিয়ে আবার ঝামেলা শুরু হয়েছে। বড় বৌমা মৌসুমী বলে, রোজ রোজ এই এক কথা নিয়ে ঝামেলা। আরে বাবা, সারা দিন এই বাড়িতে কাজের মানুষের মতো পরিশ্রম করি, রাতটুকু যে একটু আরামে ঘুমাবো তা না, আমার রুমের উপরেই সবার নজর। তোমার কি দোষ? তুমি বাড়ির বড় বউ, তাই তোমাকে তোমার ঘর দিয়ে দেয়া হয়েছে, আর এই ঘরের উপর শুধুমাত্র তোমার অধিকার। বাদবাকি যারা পরে এসেছে তারা বুঝে নেবে কে কোথায় থাকবে আর না থাকবে। বাহ দাদা, দিদি প্রথমে এসেছে বলে শুধু তারই অধিকার। আচ্ছা, যদি সেটাই নিয়ম হয় তাহলে আমিও তো দিদির পরে এ বাড়িতে এসেছি, আমিও তো আমার ঘর পেয়ে গিয়েছিলাম, তাহলে আমি কেন ঘর ছাড়বো? মল্লিকা সবার শেষে এসেছে, তাহলে সমস্যাটা ওই ভোগ করুক, আমিই বা কেন এসব নিয়ে মাথা ঘামাবো? বারে বা, তোমরা প্রথমে এই বাড়িতে এসেছো বলে সবকিছু তোমাদের অধিকার। আমি তো বানের জলে ভেসে এসেছি, এজন্যই বিয়ের পর থেকে ৬ মাস হয়ে গেছে আমি ডাইনিং হলে ঘুমাচ্ছি, তাতে করে তো কারোর কিছু যায় আসে না। আর বাড়ির ছোট ছেলে, সে তো কোনো কথা বলবেই না। সবার স্বামীরা নিজেদের বউদের জন্য স্ট্যান্ড নিচ্ছে, আর ওনাকে দেখো না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনে যাচ্ছে। আচ্ছা মল্লিকা, এখানে আমি কি বলবো বলো তো? বড়দা যখন বলেছে তাহলে চুপচাপ একটু কথাটা শুনেই নাও। শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ আছে? আর বাবার এই বাড়িতে মোট 3খানা রুম আছে, 2টো রুম বড়দার মেজদা নিয়ে নিয়েছে, আরে একটা রুম আছে ওটা বাবারা থাকে। এখন আমি তোমাকে নিয়ে কোথায় যাবো বলো তো? ডাইনিং রুম ছাড়া কি আর কোনো জায়গা আছে? আমি তো পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আমার ঘর কাউকে ছাড়বো না, তাতে করে যে যা ভাবুক আমার কিছু যায় আসে না। তোমার কেন কিছু যায় আসবে দিদি? তুমি তো রোজ আরাম করে নিজের ঘরে ঘুমাচ্ছ, আমার মতো সমস্যা একদিন ভোগ করে দেখো, তারপর বুঝবে। চিৎকার চেঁচামেচির মাঝে বিজয়বাবু নিজের ঘর থেকে বেরিয়ে আসেন। তাকে দেখে নিখিল বলে, আরে বাবা, তুমি বেরিয়ে এলে কেন? তোমার কি দরকার নাকি? জল খাবে? আজকে দেবের একটা ভালো সিনেমা দিয়েছে, 10টা থেকে শুরু হবে, তোরা কি কেউ যাবি? 10টা তো বেজে গিয়েছে, তাও তো বুঝতে পারিনি। বাবা তুমি এখানে এসো, এখানে সোফার উপরে ভালো করে বসো, মল্লিকার বাবার জন্য আর বাকিদের জন্য কফি তৈরি করে আনো, সবাই মিলে বসে সিনেমা দেখবো। বিজয়বাবুকে দেখে হঠাৎ করে ঝামেলা বন্ধ হয়ে যায়। ভদ্র মানুষের মতো চুপি চুপি গিয়ে যে যার জায়গায় বসে পড়ে। এরপর সিনেমা শুরু হয়। মল্লিকা সবাইকে কফি দিয়ে হলে এক পাশে বিছানা করে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। দেখতে দেখতে 1টা বেজে যায়, কিন্তু হলে টিভি বন্ধ হয় না। আমি কোথায় বিয়ে করে এসে গেছি? মা বারবার করে বারণ করেছিল এসব প্রেম পীড়িতের ভালোবাসার ঝামেলায় যাস না, কিন্তু আমারই তো মোটা বুদ্ধি ছিল, মায়ের কথা না শুনে এই ফাঁদে পা দিয়েছি। আজও বাড়ি একটা নতুন বউকে হলে ঘুমাতে দিচ্ছে, তার উপরে দেখো প্রত্যেক দিনের নাটক। 1টা-1:30টা পর্যন্ত তো সবাই টিভি দেখবেই, তারপরে ঘুমাতে যাবে। আরে বাবা, আমার যদি ঘুমটা 2টা-2:30টার পর ধরে তাহলে আমি সকালে উঠবো কি করে? আর এদিকে দেখো সকাল সকাল জল খাবারের দায়িত্বটাও আমাকে দিয়ে দিয়েছে। না, অনেক হয়েছে, এবার আমি সবাইকে মজা দেখাবো। কালকে সকালে উঠে আর কে জল খাবার বানায় আমিও দেখবো। পরের দিন সকাল 9টা বেজে যায়। সবাই অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো ফেলে দেয়। বিজয়বাবু খবরের কাগজ পড়তে পড়তে বলেন, আরে বাবা, কি হলো? 9টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত চাটা পেলাম না। আরে কি বলছো তুমি? কাকে ডাকছো? কাকে আর ডাকবো, কখন থেকে চায়ের জন্য অপেক্ষা করছি। ছোট বৌমা তো এখনো ঘুম থেকে ওঠেনি, মুখে চাপা দিয়ে শুয়ে আছে। আমি গিয়েও তো তাকে তুলতে পারলাম না। তুমি গিয়ে দেখো তো শরীরটা ঠিক আছে কিনা, আবার জ্বর টর আসেনি তো। সীমা দেবী তার ছোট বৌমাকে তুলতে যান এবং অনেকক্ষণ ধরে নাড়ানোর পরেও সে ওঠে না। তখন তিনি বলেন, ছোট বৌমা উঠে পড়ো, দেখো তোমার শ্বশুর মশাই কখন থেকে চায়ের জন্য ডাকাডাকি করছে। কি সকাল হয়ে গেছে? উফ বাবা, রাতে তো ঘুম ধরতেই চাইছিল না, এই সবে 4টের সময় ঘুমটা ধরলো। এইটুকু ঘুমিয়ে কি আর হয় বলুন? এত বেলা হয়ে গেছে কিছু বুঝতেই পারেনি। বৌমা, এবার চটপট তোমার শ্বশুরের জন্য 1 কাপ চা করে দাও, আমাকেও একটু দিও। মল্লিকা চোখ ঘষতে ঘষতে রান্নাঘরে চা করতে চলে যায়। সে চা করার সময় ইচ্ছে করে চিনির বদলে নুন দিয়ে দেয়। সেই চা খেয়ে সীমা দেবী সঙ্গে সঙ্গে ফেলে দেন। চি 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 চি, এ কি বানিয়েছো তুমি? চায়েতে চিনি না দিয়ে নুন দিয়েছো নাকি? এই বলে তিনি তার বৌমার দিকে ঘুরে তাকান এবং দেখেন মল্লিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এদিকে তার বড় ভাসুর নিখিল বলে, আরে বাবা, ব্রেকফাস্ট আর টিফিন রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি বেরোবো কিন্তু। উফ বাবা, কি ঘুম পাচ্ছে, আমি তো দাঁড়াতেও পারছি না। দাদা, আজকে আমি কারো টিফিন ব্রেকফাস্ট কিছুই বানাতে পারবো না, আজকে প্লিজ আপনারা বাইরে কোথাও খেয়ে নেবেন।
বাইরে খেয়ে নেবে মানে? সকালের খাবার তৈরি করার দায়িত্ব তো তোমার, আর তুমি এভাবে এত বেলাতে ঘুম থেকে উঠছো। আমাকে দোষ দিও না বৌদি, তুমি তোমার স্বামী আর বাকি সবাই মিলে রাত 1:30-2টো পর্যন্ত টিভি দেখেছো। আমি তো একটু ঘুমাতেই পারিনি। আমি কিভাবে সকালে উঠে সবার জন্য জলখাবারটা তৈরি করবো শুনি? এভাবে একা একা আমি সব জ্বালা যন্ত্রণা সহ্য করব, আর তোমরা নিজেদের ঘরে দেরি করে ঘুমাতে যাবে, দেরি করে ঘুম থেকে উঠবে, সবচেয়ে সুখ স্বাধীনতা তোমরাই ভোগ করবে, আর আমার বেলায় তোমরা শুধু চোখ রাঙাতে পারো আর অর্ডার করতে পারো। মা, আপনি কিছু ব্যবস্থা করুন, না হলে আমি কিন্তু এখানে আর একটা দিনও টিকতে পারবো না, বলে দিলাম। ছোট বৌমার এত সব কথা শোনার পর এবং পরিস্থিতি দেখে সীমা দেবী বলেন, ছোট বৌমা কিন্তু কথাটা খারাপ বলেনি, ওর একার উপরে খুব বেশি চাপ পড়ে যাচ্ছে। এ বাড়িটা তো সবার, তাই সবাই সমান অধিকার পাবে। তোমরা 3 জনে আজ থেকে সপ্তাহে 2 দিন করে হলেতে ঘুমাবে, যে হলে ঘুমাবে সেই সারাদিন হলে থাকবে, এভাবেই রোটেশন ওয়াইজ সবাই থাকবে। সীমা দেবীর কথা শুনে সবাই চুপ করে যায় এবং তারপর থেকে সেই নিয়মই শুরু হয়। প্রথম দিন মৌসুমী তার স্বামী ও এক মেয়ে মিনুকে নিয়ে হলে ঘুমায়। মা, টিভির আলোটা কখন বন্ধ হবে? এই আলোতে তো আমার ঘুমই আসছে না। ঘুম আসছে না তো আমি কি করব? তোর বাবাকে বল না, সেদিন তো বড় বড় কথা বললো যে তুমি প্রথমে এই বাড়িতে এসেছো, সব অধিকার তোমার, আর আজকে কেমন মায়ের কথা শুনে চুপচাপ হলে ঘুমাতে চলে এলো। 2 দিন এখানেই ঘুমাতে হবে, তারপরে সারাদিন এই হলেতেই থাকতে হবে। আমার ভাগ্যে যে এরকম একটা দিন আসবে তা আমি কখনো ভাবতে পারিনি। পরের দিনে বিকালবেলা মৌসুমী ঘুমানোর জন্য অস্থির হয়ে পড়ে। বাপরে বাপ, এত ঘুম পাচ্ছে যে ঠিক মতো ভাবে দাঁড়াতেও পারছি না। এদিকে সবাই এখনো টিভি দেখতে বসেছে, সারাদিন পর যে একটু বিছানায় শোবো তারও ব্যবস্থা নেই। কি জ্বলনে যে পড়েছি আমি! না, এভাবে আমি আর থাকতে পারছি না, আজকে এর একটা বিহিত বার করতেই হবে। সন্ধ্যাবেলা নিখিল বাড়িতে ফিরে এলে মৌসুমী আবার তার কাছে এসে এসব ঝামেলা শুরু করে। দেখো, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, হয় তুমি এই ঝামেলার একটা সমাধান বার করো, আর না হয় আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো। এভাবে দিন কাটানো আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমি কি করব? সকলের যখন একমত, তাহলে আমি কি সেখানে লাঠি নিয়ে মারপিট করব? এমনিও যদি বাবার মাথা গরম হয়ে যায় তাহলে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার থেকে বাবা যা নিয়ম চলছে তাই চলুক। কি করবে না করবে আমি জানি না, রাতে ঘুম ভালো হয়নি বলে আজ মেয়েটা স্কুলেও যেতে পারেনি। আরে বাবা, এখন আমি এই মুহূর্তে কি করব? এখন বসে বসে ঘুমে ঢুলছে। দেখো, এভাবে চলে তোর পড়াশোনার 12টা বেজে যাবে। নিখিল তার মায়ের কাছে গিয়ে বলে, দেখো মা, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। আমার মেয়ে এখন ছোট, 2 দিন পরে ওর পড়াশোনা আছে, ওকে এইভাবে দিয়ে আসলে তো হয় না, ওর তো পড়াশোনার ক্ষতি হবে। বাবা, একদিন ঘুমিয়ে সব সমস্যা টের পেয়ে গেল, আর আমি যে 6 মাস থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছি তখন কারোর কানে এই কথাগুলো যায়নি তো? কানে কথা না গেলে আমি কি করব বলো? আমি তো আর তোমার জন্য নতুন করে ঘর তৈরি করে দেব না। সমস্যা যখন তোমার হয়েছে সেটা সলভ করার উপায়ও ভাবতে হয়, তুমি তো তা না করে শুধু ঝগড়াই করতে পারো। ও তাই নাকি? তাহলে আপনি তো সমস্যাটা বুঝতে পারছেন, এবার দেখি কি ধরনের সমস্যা বের হয়। দেখো, তোমার বাবা সারা জীবন পরিশ্রম করে যা টাকা উপার্জন করেছিলেন তা দিয়ে এই 3 কামরার ঘরটা তৈরি করতে পেরেছেন। এখন আমাদের কাছে আর একটাও টাকা নেই যে আমরা সেটা দিয়ে তোমাদের জন্য নতুন ঘর করব, তাই তোমরা নিজেরাই ভাবনা চিন্তা করো। এরপর নিখিল তার 2 ভাইকে নিয়ে বসে এবং ঠিক হয় যে তারা তাদের বাড়ির মধ্যে আর একটা নতুন রুম বানাবে এবং পুরো বাড়িটাকে নতুন করে রিনোভেট করাবে। খরচ 3 জনের মধ্যেই ভাগ হয়ে যাবে। পরের দিন মিস্ত্রি ডাকা হয় এবং তাকে সবকিছু বুঝিয়ে বলা হয়। যেহেতু পুরনো বাড়ি নতুন করে রিনোভেট হবে, তাই তাদেরকে মিস্ত্রি 1 মাসের জন্য একটি ভাড়া বাড়িতে থাকতে বলে। মিস্ত্রির কথা শুনে তারা 1 মাসের জন্য ভাড়া বাড়িতে থাকে। 1 মাস পর তাদের বাড়ির কাজ পূর্ণ হয়ে গেলে সবাই বাড়ি ফিরে আসে। ঘরের ভেতরে ঢুকে তারা লক্ষ্য করে যে একটি বড় কামরা হয়েছে এবং বাকি 3টে ছোট কামরা। বড় বৌমা মৌসুমী তাড়াতাড়ি তার জিনিসপত্র নিয়ে বড় রুমটায় ঢুকে যায়। আরে বাহ, এই রুমটা তো সবার থেকে ভালো, পুরো একেবারে হল রুমের মতো বড়। এই রুমে তো আমিই থাকবো, আমি বাড়ির বড় বৌমা, সব থেকে আগে আমার এখানে অধিকার আছে। ওদের কাউকে তো আমি এখানে ঢুকতেই দেব না। তাড়াতাড়ি বাবা জিনিসপত্রগুলো গুছিয়ে নি, কেউ যেন আমাকে ঘর থেকে না বার করতে পারে। আগে ঘরে দরজাটা লাগিয়ে দিই, না হলে যাই আমাকে দেখে হিংসা একবারে জ্বলে পুড়ে মরে যাবে। আরে আরে বড়দি, তাড়াতাড়ি অমনি ভালো রুমটা বেছে নিলে, এটা সব থেকে বড় রুম, আর বৌদি সেখানে গিয়েই উঠেছে। আর আমাদের রুমগুলো দেখতে দেখো কত ছোট ছোট। বড়দি তো সবসময় এরকমই করে, সবকিছুতেই সবার সেরাটা ওনার চাই। আগেও বাড়িতে এরকমই ঝামেলা করতো, আর এখনো নিজের বড় হওয়ার দাবি দেখাচ্ছে। দাবি দেখালেই হয়ে গেল? এটা কোনো দাবি দেখানোর জায়গা নয়।
এখানে সবার সমান অধিকার আছে। দিদি কেন একা ভালো জিনিস নেবে? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ফাটিয়ে দিলেও দিদি শুনবে না। দেখো না, ঘর ভেতর থেকে বন্ধ একেবারে। এত সহজে আমি দিদিকে ভালো ঘরটা নিতেই দেবো না। চলো মায়ের কাছে যাই, এখন দেখি বড় বৌমা সাপোর্টে কি বলে। মা দুই বৌমা অভিযোগ নিয়ে শাশুড়ির কাছে যায় এবং বলে, মা আপনি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, একবার ভেতরে আসুন, দেখুন কি হয়েছে। আবার কি হয়েছে? আপনার বড় বৌমা আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিয়েছে। মা এই মাত্র তো ঘরে ঢুকলে, এক্ষুনি আবার কি ঝামেলা শুরু হলো? বড়দি বেছে বেছে ভালো রুমটা নিচে নিয়ে নিয়েছে আর ছোট 3টে ঘর রেখে দিয়েছে। এখন আমরা কি ছোট ছোট ঘরগুলোতে থাকবো আর দিদি একা বড় ঘরটাই আরাম করে থাকবে? এটা তো ঠিক নয় মা। আগে সবাই যেভাবে থাকতো সেভাবেই থাকুক, আর নতুন ঘরটা আমার জন্য তৈরি হয়েছে, ওটা তো আমার অধিকার বেশি। তোমার অধিকার বললেই হবে? বড় বউ বলবে তার অধিকার, ছোট বউ বলবে তার অধিকার। এ বাড়িতে বিয়ের পর না আমি সব থেকে বেশি জিনিসপত্র এনেছি। অত সব জিনিসপত্র ছোট রুমগুলোতে ধরবে না, আমার বড় ঘরটাই দরকার। আরে বাবা তোমরা চুপ করো, দুদিন আমাকে একটু শান্তি দাও তো। ওই এসো দেখি কি হয়েছে। ঘরের ভেতরে ঢুকে দরজায় ধাক্কা দিয়ে বড় বৌমাকে ঘর থেকে বের করে আনেন আর বলেন, বড় বৌমা তুমি ঘরের ভেতরে কি করছিলে? এই যে মা, আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি, এবার তো রান্না বান্না করতে হবে, তাই তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিলাম। ওহো, কিন্তু তোমার তো একটু গন্ডগোল হয়ে গেল মা, আরেকটা কাজ বেড়ে গেল তোমার। মানে আপনি কি বলতে চাইছেন? এই যে পরপর 3টে ঘর দেখতে পাচ্ছ একই সাইজের, এই 3টে ঘর তোমাদের 3 জনের। এই যে বড় রুমটা যেখানে তুমি তোমার জিনিসপত্র নিয়ে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছো, ওটা আমার আর তোমার বাবার। তাই তাড়াতাড়ি আবার জিনিসপত্রগুলো নিয়ে নিজেদের ঘরে চলে যাও, যে যার মতো জিনিসপত্র গুছিয়ে শান্তির সঙ্গে থেকো, আর আমাকে না ভালোভাবে থাকতে দাও একটু। ব্যাস, এবার আর কি বলার ছিল। মৌসুমী চুপচাপ ঘরের ভেতরে গিয়ে আবার জিনিসপত্র টেনে টেনে বার করে এবং তারপর তারা 3 জন 3টে রুমে চলে যায়। যেহেতু ঘর নেওয়ার কোনো কম্পিটিশন থাকে না, তাই তাদের মধ্যে আর ঝামেলাও হয় না। এভাবেই বুদ্ধির জোরে সীমা দেবী তার 3 বৌমাকে শায়েস্তা করেন। মনোজবাবুর 2 মেয়ে বৃথি ও পিকু। তিনি গ্রামে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতেন। এতে করে যা অল্প স্বল্প আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতো। বৃথি তার বাবার কাছে আঁকা শেখে। তার আঁকার হাত খুব সুন্দর ছিল। হায়ার সেকেন্ডারি পাশ করার পর মনোজবাবু তাকে আর পড়াতে পারেন না। ধীরে ধীরে মনোজবাবুর বয়স হয়। তিনি কাঁপা কাঁপা হাতে আর সেরকম ছবি আঁকতে পারতেন না। এজন্যই বৃথি বাচ্চাদের ছবি আঁকা শেখাতে শুরু করে। একদিন রাতে বৃথি নিজের ছবি আঁকার খাতায় ছবি আঁকছিল। তখন তার মা বর্ণালী দেবী বলেন, বৃথিমা ভাত বেড়ে ফেলেছি, চলে আয়, খাবারটা খেয়ে নে, অনেক রাত হয়ে গেল। কাল সকালে আবার তোকে তোর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। মা বাবাকে খাইয়ে দিয়েছো তো? আগে বাবাকে খাইয়ে দাও, আর তোমরা দুজনেও খেয়ে নাও। আমি এই আঁকাটা শেষ করে তবেই যাচ্ছি। কাল সন্ধ্যাবেলা বাচ্চাদের একটা কম্পিটিশন করাবো, তার জন্য ছবি তৈরি করে রাখছি। বৃথি অবসর সময়ে খাতা ভর্তি করে ছবি আঁকতো এবং সেই ছবির কয়েকটা বাঁধিয়ে বাড়ির মধ্যেও সাজিয়ে রাখতো। বৃথির ছবির প্রতি এত ভালোবাসা দেখে তার ছোট বোন পিকু মজা করে বলে, হ্যাঁ রে দিদি, তুই তো দেখছি দিনকে দিন লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাচ্ছিস। এবার দেখবি বিদেশ থেকে তোকে অর্ডার দেওয়া হবে, আর তোর সাথে সাথে আমরাও ফেমাস হয়ে যাব। কি বলো মা? দেখলে তো মা, তোমার ছোট মেয়ে আবার আমাকে অপমান করছে। এই তুই এখান থেকে যা তো, আমাকে বিরক্ত করিস না। বাবা, ফেমাস হওয়ার আগেই যে এত গরম দেখিয়ে কথা বলছিস। ফেমাস হলে তো আমাদেরকে আর চিনতেই পারবি না। দেখে রেখো মা, তোমার মেয়ে কিন্তু তোমাকে ভুলেই যাবে। মা, ওকে এখান থেকে নিয়ে যাও তো, আমাকে বড্ড বিরক্ত করছে আর ভুলভাল বকছে। বর্ণালী দেবী সেখানে এসে পিকুর কান মুলে দিয়ে বলেন, এই কি হচ্ছেটা কি বলতো? বড় দিদিকে সবসময় বিরক্ত করা না? আর এই মেয়েটাও তেমন হয়েছে, ফুলের ঘায়ে মুচড়ে যায়। বলি তোদের তো এবার বিয়ের বয়স হয়ে গেল, এখনো বাচ্চাদের মতো এরকম খুনসুটি করবি? মা, বিয়ের বয়স তো আমার এখনো হয়নি, তোমার বড় মেয়ের হয়েছে। আমি তো এখন খুবই ছোট, এখন 10 বছর আমার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। 10 বছর কেন, তোকে সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবো, তারপর পাড়া প্রতিবেশী সবাই আমাকে কথা শুনিয়ে যা। এটাই তো তোরা চাস। ওহ মা, তোমার আজ কি হয়েছে বলো তো? এত রেগে আছো কেন? আর হঠাৎ পাড়ার লোকের কথা বললে যে? পাড়ার লোক তোমাকে কিছু বলেছে নাকি? বলতে কি কেউ আর বাকি রেখেছে? ওদের কথা কানে নিলে তোদের এতদিন বিয়ে দিয়ে দিতাম। ওসব ছাড়, এবার আমার একটা কথা ভালো করে মন দিয়ে শোন। আগামী পরশুদিন মধুদেবী তার ছেলে বীরেন্দ্রকে নিয়ে এ বাড়িতে আসবেন। কে মধুদেবী? আর তার ছেলে বীরেন্দ্রই বা কে? তারা কেনই বা আমাদের বাড়িতে আসবেন?
আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা, ওরা তোকে দেখতে আসবেন, আর তুই মধু দেবীকে ভুলে গেলি? গত বছর তোর ছোট মামাতো বোন পিঙ্কির বিয়েতে ওদের সাথে আমাদের দেখা হলো যে, ওরা তোকে তখনই তো পছন্দ করেছিলেন। তখন বীরেন্দ্র চাকরি বাকরি পায়নি বলে বিয়ের কথা বলতে পারেনি, কিন্তু 6 মাস হলো সে ভালো চাকরি পেয়েছে, তাই তারা তোর মামার হাতে খবর পাঠিয়েছে। মা, তুমি তো জানো আমি এখন বিয়ে করতে মোটেও রাজি নয়। আমার এই অল্প রোজগারে এই সংসার চলে। বাবার তো কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। এ সময় আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কে দেখবে বলো তো? বিধির কথা শুনে মনোজবাবু ধীরে ধীরে তার কাছে এসে বলেন, মা, উপরবেলা যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তখন আমাদের ভরণ পোষণের ব্যবস্থাও করেছি। আমি আর তোর মা অনেক ভাবনা চিন্তা করে এই বিয়েতে মতামত দিয়েছি। তুই আমাদের নিরাশ করিস না যেন। বৃথি তার বাবার খুবই বাধ্য মেয়ে ছিল। বাবার কথা শুনে সে মাথা নিচু করে ফেলে। এরপর ছেলেপক্ষ বৃথিকে দেখতে এলে মনোজবাবু বলেন, দিদি ভাই, এই দেখো, এই দেয়ালে যতগুলো ছবি দেখছো সব বিধি নিজের হাতে এঁকেছি। ওরা আঁকার হাত অসাধারণ। মেয়েটাকে যদি এরকম ভাবতাম তাহলে আমি কি কলেজে পড়তে পারতাম? আজও নাম করা আর্টিস্ট হতে পারতো। ওহো, তুমিও না কি সব কথা নিয়ে বসে পড়লে? মানে দিদি, বলছিলাম কি আমাদের মেয়েকে আপনার কেমন লাগলো? আপনার মেয়েকে তো আমাদের 1 বছর আগেই পছন্দ হয়েছে। রূপে গুণে সব দিক থেকে একেবারে অতুলনীয়। আর দাদা তো ঠিকই বলেছে, এত সুন্দর আঁকার হাত, সুযোগ পেলে আজ নিশ্চয়ই অনেক বড় আর্টিস্ট হতো। তাহলে আপনারা কবে নাগাদ বিয়ের দিন ঠিক করছেন? আপনাদের কি কোনো দাবি আছে? মানে আমি বলতে চাইছিলাম যে, বুঝতেই তো পারছেন গরিবের সংসার, সেরকম কিছু দেওয়ার মতো ক্ষমতা আমাদের একেবারেই নেই। আরে ছি 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 ছি, এসব কি বলছেন? আমি আর আমার ছেলে এই পণপ্রথা একেবারেই বিরোধী। আমাদের ওইসব কিছুই লাগবে না। শুধু একটাই অনুরোধ আপনার কাছে। আমার শাশুড়ি মা, মানে বীরেন্দ্র ঠাকুমা, খুব কড়া। তিনি তার মান সম্মান নিয়ে খুব বেশি সজাগ থাকেন। তাই তার মতো সবকিছু না হলে তিনি ভীষণ ক্ষেপে যান। হ্যাঁ বলুন না, আপনারা যেমন বলবেন তেমনই হবে। আমাদের পরিবারের হবু বৌমাকে বিয়ের কাপড় দেওয়ার ব্যাপারটা অমঙ্গল ভাবা হয়। বহু বছর আগে একটা দুর্ঘটনার পর থেকে এই প্রথা চলে আসছে। বিয়েতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলের অফিসে সবাই থাকবে। বুঝতেই তো পারছেন। এজন্য বলছিলাম বিয়ের দিনে প্রীতিমা যেন একটা ভালো লেহেঙ্গা পরে। আমার শাশুড়ি মা বিশেষ করে এই কথাটা বলে দিয়েছেন। ব্যাস এইটুকু হলেই হবে, আর কোনো দিকে কোনো চাপ নেই। মধুদেবীর কথা শুনে মনোজবাবু বলেন, দিদি, আমরা যত সাধ্য চেষ্টা করব তোমার মেয়েকে ভালো একটা লেহেঙ্গা কিনে দেওয়ার, যাতে করে আমাদেরও মান সম্মানে বিন্দুমাত্র আঘাত না লাগে। এভাবেই বৃথি এবং বীরেন্দ্রর বিয়ে ঠিক হয়ে যায়। আর 1 মাস পরে তাদের বিয়ে। একদিন সকালে বর্ণালী দেবী বৃথির কাছে এসে বলেন, হ্যাঁ রে বৃথিমা, আর কিছুদিন পরেই তো তোর বিয়ে। তোর শাশুড়ি মায়ের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তোর জন্য একটা ভালো লেহেঙ্গা কিনতে হবে। তোর বাবা তার জমানো টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করেছে। লেহেঙ্গার জন্য কাল রাতে আমাকে এই টাকাটা দিয়েছে। পিকুকে সঙ্গে নিয়ে গিয়ে বড় কাপড়ের দোকান থেকে একটা সুন্দর দেখে লেহেঙ্গা কিনে নে। এমন সময় বর্ণালী দেবীর ছোট মেয়ে পিকু সেখানে আসে এবং বলে, ওমা, গত সপ্তাহে আমার বান্ধবী নীলুর বিয়ে হয়েছে। তুমি জানো ওর লেহেঙ্গাটা কত দামি ছিল? ওটা 1 লাখ টাকা দাম। এখন এরকম সুন্দর লেহেঙ্গা কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে। তা না হলে ভালো লেহেঙ্গা তো পাওয়াই যাবে না। আরে তুই আগে দোকানে তো চল, সেখানে যদি আমরা দেখি যে এই টাকার মধ্যে হচ্ছে না, তখন না হয় সাধারণ একটা লেহেঙ্গা কিনে নিয়ে চলে আসবো। তা কি করে হয় বা? সাধারণ লেহেঙ্গা পরলে তো হবে না। ওনারা বারবার করে বলে দিয়েছেন লেহেঙ্গাটা যেন একটু ভালো হয়। ও মা, তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো। ওনারা ওনাদের কথা বলেছেন, তা বলে কি আমরা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে পারবো? এ কথা বলে বৃথি তার বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে মার্কেটে চলে যায়। সেখানে গিয়ে একটা বড় লেহেঙ্গার দোকানে দাঁড়িয়ে তারা লেহেঙ্গা দেখতে থাকে। এমন সময় দোকানদার মদনলাল বলেন, আরে দিদি ভাই, কি নেবেন? লেহেঙ্গা দেখাবো? নতুন পার্টি ওভার, ব্রাইডাল লেহেঙ্গা, অনেক কালেকশন আছে। দাদা, আমার দিদিকে একটা খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা দেখান, যেন বিয়ের দিন ওর দিকেই সবাই তাকিয়ে থাকে, কেউ যেন চোখ ফেরাতে না পারে। এই দেখুন দিদি ভাই, এই লেহেঙ্গাটা লেটেস্ট লেহেঙ্গা আছে। এখন সবাই এই লেহেঙ্গার খোঁজে আছে। এর ডিমান্ড তো অনেক বেশি। দিদি দেখ, লেহেঙ্গাটা কত সুন্দর না? তোকে এটা পরলে দারুণ মানাবে। হ্যাঁ রে, লেহেঙ্গাটা তো খুবই সুন্দর, কিন্তু এর কালারটা যেন খুব হালকা। এত হালকা রং আমি পরতে চাইছি না, একটু লালের উপরে হলে খুব ভালো হতো। আরে ম্যাডাম, আপনি লাল রং খুঁজছেন? আমার কাছে তো প্রচুর লাল রঙের স্টক আছে। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। এই রামু, গোডাউন থেকে নতুন লাল রঙের লেহেঙ্গার বান্ডেলটা নিয়ে আয়। এরপর দোকানদার একের পর এক লাল রঙের লেহেঙ্গা দেখাতে থাকে। এই দেখুন দিদি, এই লেহেঙ্গাটা, এর কাজও যেমন সুন্দর আর রংটাও তেমন উজ্জ্বল, পুরো একদম সব্যসাচীর কপি। আরে এইরকম তো 1 পিসই পাবেন।
এই লেহেঙ্গাটা সত্যি খুব সুন্দর, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দিদি, তোমার যদি সত্যি এটা পছন্দ হয় তাহলে আর অন্য কিছু দেখতে হবে না, এটাই ফাইনাল করে নাও। পিকুর কথা শুনে বৃথি তার কানের কাছে এসে আস্তে আস্তে বলে, এই পিকু, আগে এই লেহেঙ্গাটার দামটা জিজ্ঞাসা কর, তবেই না কিনবো। আমাদের স্বাদের বাইরে হলে আমরা কি করে কিনবো বল? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছিস, দাঁড়া আমি এক্ষুনি দামটা জিজ্ঞাসা করছি। দাদা, এই লেহেঙ্গাটার দাম কত? এই লেহেঙ্গাটা আমাদের দোকানে সব থেকে ভারী কাজের উপর, একটু এক্সপেন্সিভ হবে দিদি। এটা মোটামুটি ওই 1,20,000। আমি ওই ডিসকাউন্ট করে 1,10,000-এর মধ্যে করে দেব। দোকানদারের মুখে লেহেঙ্গার দাম শুনে তারা দুই বোন খুবই অবাক হয়ে যায়। এরপর বৃথি লজ্জাভরা কণ্ঠ নিয়ে বলে, দাদা, আমাদের তো অত টাকা বাজেট নেই, আপনি 10,000 টাকার মধ্যে একটু লেহেঙ্গা দেখান। বৃথির কথা শুনে দোকানদারের চোখ মুখ লাল হয়ে যায়। এরপর তিনি রেগে গিয়ে বলেন, আপনারা কি আমার সঙ্গে মজা করছেন নাকি? 10,000 টাকায় ব্রাইডাল লেহেঙ্গা কিনতে এসেছেন? দেখুন, এই মার্কেটে কেউ সস্তায় লেহেঙ্গা দিতে পারবে না। এখন তো লেহেঙ্গার স্টার্টিং প্রাইসই 35,000 টাকা। আপনাদের বাজেট যখন এত কম, তাহলে আমাদের তো আগেই বলে দিতে পারতেন, আমরা শুধু শুধু এত পরিশ্রম করলাম। দোকানদারের এরকম আচরণে তারা দুজনেই খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর তারা সারা মার্কেট ঘুরে খুঁজে খুঁজে ওই দামে একটাও ভালো লেহেঙ্গা পায় না। শেষে বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে আসে। তাদের ফিরে আসতে দেখে বর্ণালী দেবী বলেন, কিরে, একটা লেহেঙ্গা কিনতে তোদের দুই বোনে সারাদিন লাগিয়ে দিলি? কই দেখি কেমন লেহেঙ্গা কিনেছিস তোরা? আমরা কিছুই কিনিনি মা, ওই টাকায় পছন্দ মতো লেহেঙ্গা আমরা পেলাম না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকাল একটা ভালো লেহেঙ্গার দাম 1,00,000 টাকার উপরে। আরে লেহেঙ্গা কেনা হয়নি তো কি হয়েছে, বিয়ের দিনে আমি আমার মায়ের বিয়ের শাড়িটাই পরে নেব, ওটা আমার খুব ভালো লাগে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালে পিকু খবরের কাগজ পড়ছিল। এমন সময় বর্ণালী দেবী তার কাছে আসেন এবং বলেন, পিকুমা, আমি একটু বাজারের দিকে যাব, একটু কেনাকাটা আছে। এদিকে বৃথিও তার ড্রয়িং ক্লাসে গেছে। তুই আজ দুপুরের রান্না বান্নাগুলো করে রাখতে পারবি তো? হ্যাঁ মা, আমি রান্নাবান্না সব করে রাখবো, একটু খবরের কাগজটা পড়ে নি, তারপরেই যাচ্ছি। তুমি বাজারে যাও, ফিরে আসতে আসতে আমার সব কাজ হয়ে যাবে। এরপর বর্ণালী দেবী বাজারে চলে যায়। পিকু খবরের কাগজ পড়তে পড়তে তার নজর একটি কম্পিটিশনের খবরে যায়, যেখানে লেখা ছিল ড্রয়িং কম্পিটিশন। পার থেকে নিজের আঁকা ছবি পোস্টে পাঠাতে হবে। খবরটি দেখে পিকু মনে মনে বলে, আরে এটা তো দিদির জন্য খুব ভালো একটা সুযোগ, কিন্তু এখানে তো লেখা আছে আজকেই ছবি পাঠানোর শেষ তারিখ। দিদি তো এখনো ক্লাসে গেছে, ফিরে আসতে আসতে তো বিকেল হয়ে যাবে, আর ফিরে এসে ছবি বা আঁকতে বসবে কখন, আর পাঠানোই হবে বা কখন? তার থেকে আমি এক কাজ করি, দিদির পুরানো ছবিগুলোর মধ্যে একটা সিলেক্ট করে পাঠিয়ে দিই, তারপর যা হয় দেখা যাবে। এই বলে পিকু বৃথির ছবি আঁকার খাতা নিয়ে বসে। তার মাঝে সব থেকে সুন্দর ছবিটি বেছে নেয় এবং সেই ছবিটি খাতা থেকে বের করে কম্পিটিশনের জন্য পাঠিয়ে দেয়। এদিকে বিয়ে তোড়জোড়ে এবং ব্যস্ততায় এ কথা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বিয়ের 1 সপ্তাহ আগে একটি পোস্টম্যান তাদের বাড়িতে আসে এবং বৃথির নাম ধরে ডাকে। বৃথি পোস্টম্যানের কাছে যায়। তখন পোস্টম্যান তার হাতে একটা চিঠি দিয়ে বলেন, দিদি, আপনি খাতাতে সই করে দিন, আর এই নিন আপনার চিঠি। দাদা, এই চিঠিটা কি নিয়ে আপনি কি একটু বলতে পারবেন? না দিদি, আমাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে সঠিক ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া, এর থেকে বেশি আর আমরা কিছু জানি না। চিঠির ভিতরে কি লেখা আছে তা আপনি নিজেই খুলে দেখে নিন না। এরপর বৃথি সেই চিঠিটি নিয়ে ঘরের ভেতরে যায় এবং খুলে সেটি পড়ে তার মাথায় কিছুই আসছিল না। এরপর সে পিকুকে ডেকে বলে, পিকু দেখ না, আমার মনে হয় পোস্টম্যান ভুল করে এই চিঠিটা আমাদের বাড়িতে দিয়ে চলে গেছেন। এখানে লেখা আছে আমি নাকি কোনো ড্রয়িং কম্পিটিশনে জিতেছি। আমার কি মনে হচ্ছে জানিস, অন্য কোনো বৃথি নামের মেয়ে এই কম্পিটিশনে জিতেছে, আর আমার নামের সঙ্গে মিল আছে বলে চিঠিটা আমার বাড়িতে চলে এসেছে। কি চিঠি চলে এসেছে? আরে আমি কতদিন ধরে এই চিঠিটার জন্য অপেক্ষা করছিলাম, এটা তো তোমার জন্যই এসেছে, অন্য কোনো বৃথি নয়। তুমি এই ড্রয়িং কম্পিটিশনে জিতেছো। আমি তোমার হয়ে একটা ড্রয়িং কম্পিটিশনে তোমার করা ড্রয়িং পাঠিয়েছিলাম, এটা তারই রেজাল্ট এসেছে। আর দেখো এখানে লেখা আছে তুমি 2 লক্ষ টাকা প্রাইজ পেয়েছো। কে, তুই সত্যি কথা বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত টাকা প্রাইজ আমি জিতেছি। হ্যাঁ দিদি, এই দেখো এতে লেখা আছে কালকে তোমার প্যান কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে এই ঠিকানায় যেতে হবে। পরের দিন বৃথি এবং পিকু দুজনে মিলে সেই ঠিকানায় যায়। সেখানে গিয়ে তারা তাদের ডকুমেন্টস জমা দেয়। এরপর এক ভদ্রলোক সেখানে এসে তাদেরকে বলেন, আরে আপনার হাতে তো জাদু আছে, এই নিন, এটা 2 লাখ টাকার চেক, এটা আপনি কম্পিটিশনের জন্য জিতেছেন। থ্যাংক ইউ স্যার, আমি আশা করিনি যে আমি এত বড় একটা কম্পিটিশনে জিতবো আর এত টাকা পাবো। আপনাকে তো বলাই হয়নি, আমাদের ইউনিভার্সিটি একটা ট্যালেন্ট আর্ট টিচারের খোঁজ করছে, তার জন্যই তো এই কম্পিটিশন রেখেছে।
আপনার ছবি আমাদের অসাধারণ লেগেছে। আমরা চাই আপনি পরের মাস থেকে আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করুন। আপনার বেতন ৮০,০০০ টাকা থেকে শুরু হবে। আপনি যদি রাজি হন তাহলে আমাদেরকে জানাবেন, আর ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করিয়ে নেবেন। ভদ্রলোকের কথা শুনে বৃথির চোখে জল চলে আসে। তারা তখনই সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বৃথি সেই টাকা দিয়ে তার বাবা মা বোনকে ভালো ভালো জামা কাপড় কিনে দেয় এবং নিজে একটি দামি ব্র্যান্ডের লেহেঙ্গা কেনে। বিয়ের দিনে তার লেহেঙ্গা দেখে সবাই খুব প্রশংসা করতে থাকে। এভাবেই বৃথির বিয়ের অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হয়।